কিশোরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা করেছে উত্তরা ব্যাংক পিএলসি। 29 সেপ্টেম্বর রবিবার দুপুরে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়। উত্তরা ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখার আয়োজনে এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগম। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উত্তরা ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। উত্তরা ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক শিপুল করিমের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক বক্তব্য রাখেন। এ সময় উত্তরা ব্যাংক পিএলসি করিমগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাহমুদুল হাসান সোহেল, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ শাখার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ শাখার দ্বিতীয় কর্মকর্তা শাহ নুরুল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৮০ জন ছাত্র অংশ নেয়। আয়োজকেরা জানান, দেশের অর্থনীতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলার পাশাপাশি স্কুল ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত ও উদ্বুদ্ধ করতে কর্মশালাটির আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় উত্তরা ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আমি শুরুতে একটা কথা বলি, তোমরা কি বুঝছো যে এই প্রোগ্রামটা কি? এই প্রোগ্রামটা হলো আর্থিক সাক্ষরতা। যে তোমাদের যাদের সাথে কথা হয়েছে, আমার মনে হয়েছে তোমরা 9 কিংবা ক্লাস 10 স্টুডেন্ট। এই বয়সে যদি কাউকে বলি যে সাক্ষরতা, তাহলে মনে হয় না যে স্বাক্ষর জ্ঞান তো আমি সেই ক্লাস 1 বা 2 যখন ছিলাম তখনই আমি স্বাক্ষর জ্ঞান অর্জন করছি, তাহলে এখন আমার কেন সাক্ষরতা? এই সাক্ষরতা ভিন্ন স্বাক্ষর। ওইটা হইলো আমার একাডেমিক স্বাক্ষর বা আমার এডুকেশনের এন্ট্রি লেভেল। এখনকার এন্ট্রি লেভেলটা অন্যরকম, সেইটা হলো আর্থিক সাক্ষরতা। যে এই আর্থিক সাক্ষরতা এমন একটা বিষয় যে তোমাদের অর্থনৈতিক যে ইনভলভমেন্টটা জাতীয় পর্যায়ে ইনভলভমেন্ট। আমি আবার বলি যে কেন তোমাদের জাতীয় পর্যায়ে ইনভলভমেন্ট দরকার। আমাদের টোটাল বছরের যে বাজেটটা নির্ধারণ হয় কিসের উপরে ডিপেন্ড করে হয়? যে আমাদের কত নিড আছে, আমার কাছে কত টাকা আছে, আমার ব্যবসা করার কি ফেসিলিটিস আছে, আমার ব্যাংকে তোমরা সবাই মিলে যে টাকা রাখছে এই টাকা কত % ইউটিলাইজ করলে দেশের প্রোডাক্টিভিটি কি পরিমাণ বাড়বে, এইটা বিবেচনা করেই কিন্তু আমাদের এই ন্যাশনাল বাজেট সেট আপ হয়। সেটা হলো যে আজ থেকে 5 বছর বা 10 বছর, ম্যাক্সিমাম 10 বছর পরে কিন্তু ক্যাশ টাকার কোনো অস্তিত্ব থাকবে, কিন্তু ইউজ থাকবে না। তুমি স্কুলের বেতন দেবা, তোমাকে বলবে ক্যাশ টাকা আমরা রিসিভ করতে পারবো না, তোমাকে অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে যে বিভিন্ন রকম অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে টাকাটা তোমাকে পেমেন্ট দিতে হবে। তুমি মুদি দোকানে বাজার করতে যাও, এখন সুপার শপে যাও বা যে কোনো জায়গায় যাও, সেখানে কি তোমাকে করতে দেওয়া হয়? ওই দেখা যাবে যে কার্ড পাঞ্চ করো বা বিভিন্ন রকমের যে প্রযুক্তিগত সাপোর্ট আছে তার মাধ্যমে কিন্তু তোমার টাকা পরিশোধ করতে হয়। তোমার কিন্তু ক্যাশ টাকা এখনও বিভিন্ন জায়গায় ক্যাশ টাকা নিচ্ছে বা ম্যাক্সিমাম জায়গায় এখনও ক্যাশ টাকা দিচ্ছে, কিন্তু আগামী 10 বছর পর কিন্তু জাতীয়ভাবে আমাদের টার্গেট হবে ক্যাশলেস ব্যাংকিং বা ক্যাশলেস ট্রানজ্যাকশন। টোটাল যেখানে যাব তোমার এই অ্যাকাউন্ট আছে, একটা সেন্ট্রাল অ্যাকাউন্ট, তোমার মাদার অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এইটা হলো 1 নম্বর কন্ডিশন, যে আমার দেশের প্রত্যেকটা নাগরিকের একটা অ্যাকাউন্ট থাকা চাই। এখন তোমাদের প্রত্যেকের বয়স 18 বছরের নিচে। 18 বছরের নিচে যাদের বয়স, তারা তো কোনো এগ্রিমেন্টে সই করতে পারে না, এবং তারা যাতে ব্যাংকিং, এই 18 বছরের নিচের যে জনসংখ্যা, এটাই তো বাংলাদেশের সবচেয়ে বড় পপুলেশনের একটা বড় পার্ট হইল এই অংশটা। এখন এরা যদি ব্যাংকিং সেক্টরের বাইরে থাকে, তাহলে বড় একটা অংশকে বাইরে রেখে আমরা তো আমাদের জাতীয় লক্ষ্যমাত্রা সেট আপ করতে পারি না। এই লক্ষ্যমাত্রা সেট আপ করার জন্যই কিন্তু আজকের এই স্কুল ব্যাংকিং এই প্রজেক্টটা তৈরি হয়েছে। এটা শুধু উত্তরা ব্যাংকের কিন্তু প্রজেক্ট না, এটা হলো সমগ্র ব্যাংক ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ গভর্নমেন্টের একটা প্রজেক্ট। এখন তোমরা যারা আজকে স্কুল ব্যাংকিং করতেছো, তারপর এখন ক্লাস 9-এ আসো, 10-এ উঠবা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন কমপ্লিট করলা, তখন কিন্তু প্রত্যেকের একটা সামনে একটা ভিশন থাকে যে আমি কি করব। প্রত্যেকের একটা ভিশন থাকে না, আমি কি করব। এখন মনে করো হঠাৎ করে তুমি একটা বাইরে পড়তে যাবা বা একটা নামি দামি ইউনিভার্সিটি যখন পড়তে যাবা, তখন তোমার বড় অঙ্কের একটা ইনভলভমেন্ট, ফিনান্সিয়াল ইনভলভমেন্ট থাকবে। আমি জানি না সবার বাবার সেই ক্যাপাসিটি সমানভাবে থাকার কথা না, কারো বেশি আছে কারো কম আছে,
কিন্তু এখন থেকে যদি তোমার স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টে এই তোমার টিফিনের টাকা, তোমার গিফটের টাকা, তোমার স্কলারশিপের টাকা কিছু কিছু অংশ যদি জমা করতে থাকো, এখন তোমার কাছে ওই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বিন্দু, আরে কী কয়, যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জলের মধ্যে একটা কথা আছে না, যে এই ছোটো ছোটো পরিসরে জমা করতে করতে একসময় দেখবা যে তুমি যখন এই একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো ডিগ্রি বা ভালো বিষয় নিয়ে যখন কাজ করতে যাবা, তখন তুমি একটা বড় সাপোর্ট কিন্তু তোমার নিজের থাকে। তুমি তোমার বাবাকে বা মাকে বলতে পারবা যে এই নাও তো আমার এত টাকা লাগবে, এর ভিতরে আমার স্কুল ব্যাংকিং থেকে এত টাকা জমা হয়ে গেছে, বাকি এই পরিমাণ টাকা দিলি, বা হয়তো এমনও হতে পারে যে তোমার যে জমা আছে সঞ্চিত অর্থ এইটাই তোমার কেরিয়ার গড়ার জন্য যথেষ্ট। ঠিক আছে, এই গেল একটা। আর 2 নম্বর হলো তোমার যে টাকা সেটা যদি তোমার কাছে থাকে, তোমার বইয়ের ভিতরে থাকে, তোমার পকেটে থাকে, বা যে কোনো ফরম্যাটে যদি থাকে, ওইটার কিন্তু জাতীয় অর্থনীতিতে কোনো ভূমিকা নাই। 100 টাকা 100 টাকাই রয়ে গেল। আজকে 100 টাকা যদি তুমি তোমার বক্সের ভিতরে বা ব্যাংকের ভিতরে যে সঞ্চিত করে রাখো, ওই 100 টাকা কিন্তু 100 টাকাই থাকবে। কিন্তু 100 টাকা যদি ব্যাংকে জমা করো, এই তোমার 100 টাকাই কিন্তু আরেকজন নিয়ে আবার ব্যবসায় কাটাবে, এবং সেখান থেকে একটা লভ্যাংশ দেবে। প্রত্যেকটা ব্যাংক স্কুল ব্যাংকিংয়ের জন্য একটা মুনাফা দেবে, যেহেতু এই মুনাফাটা একটা নির্ধারিত রেটে মুনাফা দেবে, কোনো রকম চার্জ কাটবে না, এবং একটা পর্যায়ে দেখা যাবে এই টাকাটা অর্থনীতির ক্ষেত্রে ভূমিকা রাখতেছে না। যদি আমরা টাকাটা আমার ব্যাংকে আর কি বলে আমার কাছে হাতে রেখে দিই, তাহলে এটা কিন্তু অর্থনীতির ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতেছে না। তোমরা জানলে অবাক হবে যে আমাদের যে বর্তমান স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টের যে টাকা, সেই টাকার পরিমাণ প্রায় 65,000 কোটি টাকা। ছোট ছোট এই জমানো টাকাগুলি জিডিপিতে এখন কি পরিমাণ ভূমিকা রাখতেছে তোমরা কল্পনাও করতে পারবে না। তুমি মনে করতেছো যে আমি 100 টাকা 200 টাকা বা 500 টাকা রাখতেছি, এটা আসলে একটা হিউজ অ্যামাউন্ট হয়ে গেছে, এবং এইটা কিন্তু এই অর্থনীতির টোটাল জিনিসটা কিন্তু এইটার উপরে ডিপেন্ড করতেছে মানুষ কি করবে, কিভাবে করবে। এখন এই টাকাটা যদি অর্থনীতির বাইরে থাকে, তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। এই কারণে তোমাদের কাছে বলছি যে টাকা তোমরা খরচ করবা, অবশ্যই খরচ করবা, কারণ এখন টাকা খরচ করার সময়, মানে অল্প অল্প খরচ করার সময়, তোমার শখের জিনিস কেনার সময়। আমি শখের জিনিস, শখ থেকে বিচ্যুত হতে বলতেছি না, বলতেছি যেটা সারপ্লাস মানি যেটা থাকবে, এইটা তুমি জমানোর মেন্টালিটি এখনই তৈরি করো। তোমার ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা থেকে কোনো কিছুর জন্য তোমাকে আর বেশি মুখোমুখি হতে হবে না। আর উত্তরা ব্যাংক সম্পর্কে, যেহেতু উত্তরা ব্যাংক নিয়ে আসছে, এটা অনেক পুরনো ব্যাংক, তোমরা হয়তো জানছো, বা আমার আগের ম্যানেজার সাহেব বলছে যে এই ব্যাংকটা 1926 সনে নাথ ব্যাংক আকারে যাত্রা শুরু করছে। নাথ ব্যাংক থেকে পাকিস্তান পিরিয়ডে ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন, তারপর হলো বাংলাদেশ পিরিয়ডে উত্তরা ব্যাংক, এবং প্রথম সরকারি বেসরকারি পিরিয়ড পেরিয়ে প্রায় 100 বছরের দ্বার প্রান্তে উপস্থিত। এখানে ক্লেম নিয়ে তোমরা তোমাদের অভিভাবকদের কাছে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ ক্লেম নিয়ে কোনো সমস্যা নাই। এইটা আমি আমার স্যারদেরকেও এনশিওর করতেছি। তা আমি চাই যে আমার কোথায় তোমরা অ্যাকাউন্ট করবা সেইটা আমি আসলে ওটা জোর দিয়ে বলতেছি না, আমি জোর দিয়ে বলতেছি যে আমাদের প্রত্যেকের বাংলাদেশের জিডিপিতে একটা কন্ট্রিবিউশন থাকতে হবে, এবং কন্ট্রিবিউশন করার এখনই তো সময়। কারণ আমি আমার শিক্ষাটা কিন্তু এখনও কাজে লাগানোর মতো আমি যথেষ্ট তৈরি হই নাই, আমাকে তৈরি হইতে আরও কিছুদিন সময় লাগবে। এখন আমার যেই সময়টা হলো এই স্কুল ব্যাংকিং, তুমি সেটা উত্তরা ব্যাংক হোক, সোনালী ব্যাংক হোক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক বা অগ্রণী ব্যাংক, যে ব্যাংকই হোক না কেন, এইটা যদি অ্যাকাউন্টটা যদি আমি স্টার্ট করি, তাইলে আমার কিন্তু জাতীয় অগ্রগতিতে আমার ইনভলভমেন্ট কিন্তু শুরু হয়ে গেল, এবং এর আউটপুটটা প্রতিদিন আমার ইনভলভমেন্ট হওয়ার সাথে সাথেই কিন্তু জাতীয় পর্যায়ে এই ইনভলভমেন্ট এবং আউটপুটটা স্টার্ট হয়ে যাবে, এবং সেইটা কন্টিনিউ করবে।